নমস্কার, বেঙ্গল স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা আলোচনা করব বাংলা অলংকার নিয়ে, এবং সেই অলংকারের শব্দালঙ্কারের প্রথম পর্ব নিয়ে আজকে আমাদের আলোচনা থাকছে। আমরা জানি যে তোমরা অনেকেই কনফিউজড রয়েছো একটাই কারণে, যে নেটের সিলেবাস পরিবর্তন হচ্ছে, স্যার আমরা পড়বো কিনা। তার জন্য আমরা ডেডিকেটেড ভিডিও নিয়ে এসেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নাও। আমার মনে হয় তোমাদের সমস্ত কনফিউশনের উত্তর তোমরা সেখান থেকে পেয়ে যাবে, এবং তারপরে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করতে পারো। দেখো, আমাদের অনেক এরকম বিষয় আছে যেগুলো বাংলা সাহিত্যে কোনোদিন পরিবর্তন হওয়ার নয়, ঠিক আছে? আর আমার যতদূর আইডিয়া, যে এখান থেকে কিন্তু পড়াশোনা শুরু করাটা যদি কেউ না করে, তাহলে পরে কিন্তু জুনের 24 যাদের টার্গেট আছে তারা কিন্তু সেই টার্গেট পূরণ করতে পারবে না। সেই কারণেই এই প্রসঙ্গেই আমাদের একটা বিজ্ঞপ্তি দেওয়ার কথা। সেটা হচ্ছে, আমাদের এই অ্যাডমিশন ওপেন রয়েছে থার্ড ব্যাচের জন্য। আমাদের দুটো ব্যাচ ফুল হয়ে গেছে, এবং থার্ড ব্যাচের জন্য আমরা অনেকেই তোমরা যোগাযোগ করছো। এই জানুয়ারিতে অনেকে যোগাযোগ করেছো যে স্যার ভর্তি হওয়া যাবে কি না সেই বিষয়ে। আমরা সেই জন্য ঠিক করলাম যে একটা তৃতীয় ব্যাচ তোমাদের জন্য তৈরি করা উচিত। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কী কী সার্ভিস প্রোভাইড করে থাকি, এবং সেখান থেকে কিন্তু তোমরা আমাদের সাথে এই যোগাযোগ করতেই পারো। দেখো, বাড়িতে বসে থাকলে পরে বা শুধু ভাবলে পরে কিন্তু নেটের যে কোয়ালিফাইং যে স্কোর, সেটা কিন্তু তোমরা গেইন করতে পারবে না। শুধু ভাবতেই থাকতে হবে, আর ভাবতে থাকলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। সেই জন্য আমি বারবার সমস্ত স্টুডেন্টদের বারবার করে বলি যে আমাদের কিন্তু কোনো প্রচার অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে নেই। আমরা ইউটিউবেই আছি, ইউটিউবকেই সর্বস্ব করে রয়েছি, এবং এখানেই কিন্তু আমাদের যা কিছু প্রচার এখানেই চলছে, এবং এটা তোমাদের জানানো আমাদের কর্তব্য বলেই আমরা এখানে তোমাদের জন্য এই জায়গাটি নিয়ে এসেছি। তোমরা যদি আগ্রহ প্রকাশ করো, তাহলে অবশ্যই আমার সঙ্গে এই স্ক্রিনে দেওয়া নিচে যে যোগাযোগ নম্বর রয়েছে, তার সঙ্গে আমাদের যোগাযোগ করো। আমাদের ক্লাস শুরু হচ্ছে, এবং আমাদের কিন্তু দুটো ক্লাস হয়েও গেছে। তোমরা যত তাড়াতাড়ি পারো আমাদের সঙ্গে যোগাযোগ করো। তাহলে আজকের যে আলোচনা বাংলা অলংকার নিয়ে, সেই বাংলা অলংকার নিয়ে আমাদের আজকে যে ডেমো ক্লাস, অর্থাৎ আমাদের পেইড ব্যাচের ক্লাস রয়েছে, সেখান থেকেই একটা ক্লাস আমার মনে হলো তোমাদের দেওয়ার জন্য। কারণ এই ক্লাস থেকেই তোমরা আমাকে বিচার করবে যে আমি কেমন ধরনের পড়াচ্ছি, এবং এটা আমার কর্তব্য। সেই জন্য তোমাদের সামনে এই ক্লাসটি রাখা হলো। তাহলে চলো দেরি না করে শুরু করি। আজকের যে আমাদের ক্লাস রয়েছে শব্দালঙ্কারের প্রথম পর্ব, সেটা আমরা বুঝে নিই, এবং ভালো মতো খাতাপত্র নিয়ে বসে সেটাকে আমরা নোট করে নিই। শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। এবার শব্দালঙ্কার কাকে বলছি? যেটা বাইরের থেকে যে শব্দগুলো দেখছি সেই শব্দের উপর ভিত্তি করে আমার অলঙ্কার নির্ণয় করতে হবে। আর অর্থালঙ্কার হচ্ছে অর্থের উপর ভিত্তি করে আমার অলঙ্কার নির্ণয় করতে হবে। এবার শব্দালঙ্কারের মধ্যে কিছু ভাগ রয়েছে। এবার শব্দালঙ্কারের মধ্যে যেগুলো ভাগ রয়েছে সেগুলো আমাদের খুব কম হাতে গোনা, আমাদের 5টা আঙুলের কাজ। অর্থাৎ 5টা আঙুলে যতগুলো আঙুল রয়েছে 5টা, এই 5টার মধ্যে 5টা অলঙ্কার, এই এক মুঠোর মধ্যে শব্দালঙ্কার শেষ, ঠিক আছে? কিন্তু অর্থালঙ্কারের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, তার আবার কিছু কিছু উপবিভাগ রয়েছে। সেই জায়গাটা কিন্তু একটু কঠিন। অর্থাৎ অর্থালঙ্কারের বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু মাথা খাটাতে হবে, একটু ব্রেনকে পরিশ্রম করতে হবে। শব্দালঙ্কারটা যেহেতু তোমাদের সোজাই মনে হবে, কিন্তু অর্থালঙ্কারটা একটু কঠিন মনে হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি বলছি না যে অর্থালঙ্কার একেবারেই বোঝা যাবে না, কিন্তু অর্থালঙ্কারটা চর্চার মধ্যে রাখতে হবে, এবং ধীরে ধীরে যখন আমরা এগোবো তখন অর্থালঙ্কারটাও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইবার আমরা আসি শব্দালঙ্কার। এবার শব্দালঙ্কারের মধ্যে যে 5টা বিভাগের কথা আমি বললাম, এক হাতের যে ব্যাপার, সেটা হচ্ছে প্রথম যে ভাগ শব্দালঙ্কারের, সেটা হচ্ছে অনুপ্রাস। দ্বিতীয় ভাগ হচ্ছে যমক, তৃতীয় ভাগ হচ্ছে শ্লেষ, চতুর্থ ভাগ বক্রোক্তি, এবং পঞ্চম ভাগ হচ্ছে পুনরুক্ত বদাভাস। এই যে 5টা নামের কথা আমি বললাম, এই 5টা নামের মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে, একেবারে ছন্দের মতোই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আমার জায়গাগুলোকে বুঝতে হবে যে অলঙ্কার কাকে কোনটা কি বলছে। এইবার সবার প্রথমে যেটা আমাদের বলার কথা, সেটা হচ্ছে অনুপ্রাস। এবার এই যে অনুপ্রাসের ভাগের কথা বললাম, এই অনুপ্রাসকে কিন্তু আবার অনেকগুলো ভাগে ভাগ করা যাচ্ছে। তার মানে শুধুমাত্র এমনটা নয় যে শব্দালঙ্কারের ভাগের মধ্যে শুধু অনুপ্রাস, যে যাকে বলবো সেই জায়গাগুলো যদি আমরা কবিতার লাইনের মধ্যে দেখি, তাহলে আমরা তাকে অনুপ্রাস বলে দেবো, হয়ে গেল না। সেটা তো অনুপ্রাস বটেই, কিন্তু অনুপ্রাসের যে নির্দিষ্ট ভাগের কথা বলা হয়েছে, সেই ভাগগুলো আবার 5 প্রকার। এক হচ্ছে অন্তানুপ্রাস, এক হচ্ছে বৃত্তনুপ্রাস, এক হচ্ছে ছেকানুপ্রাস, এক হচ্ছে শ্রুত্তনুপ্রাস, আর এক হচ্ছে লাটানুপ্রাস। তার মানে আমার শব্দালঙ্কারের বিভাগের অনুপ্রাস ভাগকে শিখতে গেলে আমার আরও 5টা ভাগকে শিখতে হচ্ছে। অর্থাৎ অনুপ্রাসের যে 5টা বিভাগ, সেই 5টা বিভাগকেও আমার জেনে রাখতে হচ্ছে। সেটাই হচ্ছে আসল অলঙ্কার, শব্দালঙ্কার শেখা হবে। এই 1 নম্বর ভাগের মধ্যে আমার এতগুলো, আমার 5টা বিভাগ পড়ছে। অর্থাৎ 5টা যে নির্দিষ্ট অলঙ্কার, সেই নির্দিষ্ট অলঙ্কারকে এই অনুপ্রাস ভাগের মধ্যে রাখছি। আমি খালি জাস্ট বলে যাচ্ছি, তারপরে একটা একটা করে ধরবো।
ঠিক আছে, আজকে অনুপ্রাস শিখতে গেলেই আমাদের অনুপ্রাসে একটা ক্লাস শেষ হয়ে যাবে, কারণ এত 5টা ভাগ আছে, 5টা ভাগ কীভাবে আলোচনা হচ্ছে সেটা জানতে গেলে আমাদের আজকে ক্লাসটা লাগবে। আচ্ছা, দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে যমক। এবার যমকের মধ্যে আবার 4টা ভাগ আছে, আদ্য যমক, মধ্য যমক, অন্তযমক, সর্বযমক। তারপরে তৃতীয় যে ভাগের কথা বললাম শ্লেষ, এই শ্লেষকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, সবঙ্গ শ্লেষ এবং অভঙ্গ শ্লেষ। এবং পরবর্তী যে বক্রোক্তির কথা বললাম সেই বক্রোক্তিকেও দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, এক হচ্ছে শ্লেষ বক্রোক্তি, 2 হচ্ছে কাকু বক্রোক্তি। আর 5 নম্বর ভাগের কোনো উপবিভাগ আমরা পাচ্ছি না, অর্থাৎ পুনরুক্ত বদাভাসের কোনো উপবিভাগ আমরা পাচ্ছি না। তার মানে সামগ্রিকভাবে যদি আমরা দেখি শব্দালঙ্কারকে, সেই শব্দালঙ্কারের মধ্যে আমরা কটা অলঙ্কার পাচ্ছি? অনুপ্রাসের 5টি ভাগ, যমকের 4টি ভাগ, শ্লেষের 2টি ভাগ, বক্রোক্তির 2টি ভাগ, অর্থাৎ টোটাল 5, 4, 9, 11 আর 2, 13। এই 13টা ভাগ উপবিভাগের কথা আমাদের পড়তে হচ্ছে। আজকে আমরা 5টা দিয়ে শুরু করব, অর্থাৎ আমরা অনুপ্রাস দিয়ে আজকে শুরু করব। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এইবার তোমরা কিন্তু ভালো মতো বোঝার চেষ্টা করো যে অনুপ্রাস আমি কাকে বলবো, শব্দালঙ্কার কাকে বলে সেটা আমি বলেই দিলাম। যে ধ্বনির সাম্য, যেই ইয়ের মধ্যে যে আমরা বাইরের দিকটা দেখি, যে শব্দগুলোকে দেখি, যে শব্দের যে ঝঙ্কার, শব্দের মধ্য দিয়ে যে কবি একটা ঝঙ্কারের সৃষ্টি করে চলেছেন, সেই ঝঙ্কারটাকেই আমরা শব্দালঙ্কার বলবো। অর্থাৎ যে কবিতার মধ্যে বা যে পংক্তির মধ্যে, যে কাব্যের মধ্যে শব্দের ঝঙ্কার রয়েছে সেখানে আমাদের শব্দালঙ্কার হবে। আর যেখানে অর্থের প্রাধান্য পাচ্ছে তাকে আমরা অর্থালঙ্কার বলছি। খুব ইজি একটা ব্যাপার, এখানে মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, এইবার যে শব্দালঙ্কারের প্রকারভেদের মধ্যে আমরা যে প্রথমেই অনুপ্রাসের কথা পাই, সেই অনুপ্রাসকে আবার যে 5টা ভাগে বিভক্ত করে, এইবার এই অনুপ্রাস কি? অনুপ্রাস কি চবনপ্রাস টাইপের কোনো কিছু? না, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে যে অনুপ্রাস হলো একটি বর্ণ বা একগুচ্ছ বর্ণ যদি বারবার ব্যবহৃত হয় একটা কবিতার লাইনের মধ্যে, বা এই যে বারবার ব্যবহৃত হয়ে যে একটা ধ্বনি সাম্য সৃষ্টি করে, তাকে অনুপ্রাস বলে। তার মানে অনুপ্রাস মানে হচ্ছে মিল। সোজা কথা যদি আমার বুঝতে সুবিধার জন্য যদি আমি বলি, তাহলে অনুপ্রাস বলতে আমি কি বুঝবো? অনুপ্রাস বলতে বুঝবো মিল। ঠিক আছে, তাহলে এই যে অনুপ্রাস বলতে মিল বুঝছি, সেই মিলটা কিসের হতে পারে? একটা বর্ণের দিয়ে হতে পারে, ক খ গ ঘ ম চ ছ, এই যা দিয়ে যা খুশি একটা যে কোনো একটা বর্ণকে বারবার করে অনুরণিত করা হচ্ছে একটা কবিতার লাইনের মধ্যে বা কবিতার মধ্যে। তাহলে পরে সেই দিয়ে কি হচ্ছে? একটা বর্ণ দিয়ে বা একটা ধ্বনি দিয়ে ধ্বনি সাম্য সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বা একগুচ্ছ বর্ণ দিয়েও সেটা করা যেতে পারে। বা এখানে কিন্তু যে কোনো শব্দের অর্থাৎ ধ্বনি সাম্য, অর্থাৎ ওই যে আমরা কবিতার লাইনে যে পয়ারের ছন্দ মিল, লাস্টের যে মিলটা দেখি, প্রথম লাইনের শেষ শব্দের সঙ্গে দ্বিতীয় লাইনের শেষ শব্দের মিল, সেই মিলটাও কিন্তু এক ধরনের ধ্বনি সাম্য। তাহলে একটা কবিতার লাইনের মধ্যে যে কোনোভাবে একটা ধ্বনি সাম্য যদি ক্রিয়েট হয়, তাহলে তাকে আমরা বলবো অনুপ্রাস। এইবার পার্টিকুলারলি অনুপ্রাসের যে ভাগ, সেটার মধ্যে যে অন্তানুপ্রাস, বৃত্তনুপ্রাস, ছেকানুপ্রাস, শ্রুত্তনুপ্রাস এবং লাটানুপ্রাস, এই যে 5টা ভাগের কথা বলছি, সেটা আসলে কি সেটা আমাদের নির্দিষ্ট করে জানতে হবে। এটাই হচ্ছে অলঙ্কারের মূল চ্যালেঞ্জ। অলঙ্কার কাকে বলে, কি ব্যাপার, মাথায় দেয় না খায় না কি করে, সেটা আমরা বাদ বাকি জিনিস সেটা আমরা বই পড়েই জানতে পারবো। কিন্তু আমাদের মেন চ্যালেঞ্জ হচ্ছে যে সেই কবিতার লাইনের মধ্যে থেকে আমি কবিতার লাইনটা দেখে কিভাবে বুঝতে পারবো যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি অন্তানুপ্রাস, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বৃত্তনুপ্রাস, এটা ছেকানুপ্রাস, এটা শ্রুত্তনুপ্রাস, এটা লাটানুপ্রাস, কিভাবে বুঝবো? এইটাকেই আমরা আজকে বোঝার চেষ্টা করব এবং 5টা আমরা একদম করায়ত্ত করব, যাতে দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এটা এই অলঙ্কার। বেশ, শুরু করি অন্তনুপ্রাস দিয়ে। অন্তনুপ্রাস কি আমরা প্রথমেই বলে দিচ্ছি যে অন্তনুপ্রাস, দেখো শব্দটার মধ্যে অর্থাৎ অলঙ্কারের নামের মধ্যেই কিন্তু এর সংজ্ঞা রয়েছে, অর্থাৎ বৈশিষ্ট্যটা রয়েছে। আমি কিভাবে চিনি? অন্তানুপ্রাস অর্থাৎ অন্ত অনুপ্রাস, যদি সন্ধি বিচ্ছেদ করিয়ে নিই, এখানে সন্ধি করা হয়েছে অন্ত আর অনুপ্রাসের, অন্তানুপ্রাস। তার মানে অন্ত মানে শেষ আর অনুপ্রাস মানে মিল, তার মানে শেষে মিল থাকবে। অর্থাৎ কবিতার একটি চরণের শেষে যদি শব্দধ্বনির সঙ্গে পরের লাইনের শব্দধ্বনির মিল থাকে বা সাম্য থাকে, তাহলে পর তাকে অন্তানুপ্রাস বলবে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। কেমন? বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। এই যে বান আর দানের মধ্যে যে এই যে শব্দ যে মিল হলো, শব্দের মিল, তাহলে বানটা কোথায় বসেছে? একেবারে শব্দের শেষ শব্দ বান, মানে লাইনের শেষ শব্দ বান, আর দ্বিতীয় লাইনের একেবারে শেষ শব্দ দান। তাহলে বান আর দান কিন্তু মিলে গেল, অর্থাৎ
শব্দের এই বানের থেকে যদি আমি আন শব্দটাকে আলাদা করে দিই আর দানের থেকে যদি আমি আন শব্দটাকে আলাদা করে দিই, তাহলে আন আর আন, তাহলে দুটো কি শব্দ মিল হলো না, ধ্বনিসাম্য হলো না দুটো লাইনের মধ্যে, দুটো চরণের মধ্যে? তাহলে অন্তানুপ্রাসের মেন জায়গা হচ্ছে যে দুটো চরণ থাকবে এবং তার শব্দ শেষের যে শব্দ, সেই শব্দ দিয়ে পরের লাইনের একদম শেষ শব্দের একটা মিল থাকবে, সেইটাকে বলা হচ্ছে অন্তনুপ্রাস। ঠিক আছে, এটা একেবারেই সহজ, অন্তনুপ্রাস একেবারেই সহজ। অন্তনুপ্রাস বোঝার জন্য মাথা খাটাতে হবে না বা ঘাম ঝরাতে হবে না, কিছুই করতে হবে না, এটা জাস্ট একটা নর্মাল জিনিস যে শেষের দুটো শব্দ যদি মিল থাকে পরপর, তাহলে তাকে অন্তনুপ্রাস বলবে। তার একটা উদাহরণও আমরা জানলাম। দ্বিতীয়ত হচ্ছে বৃত্তনুপ্রাস। এবার বৃত্তনুপ্রাসের মধ্যে একটা চমক আছে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। কিরকম, কি বলছে যে বৃত্তানুপ্রাস হচ্ছে এমন একটা অলঙ্কার, শব্দালঙ্কার বা এমন একটা অনুপ্রাসের একটা প্রকারভেদ যেখানে যেই পংক্তির মধ্যে একটা বর্ণ বা একগুচ্ছ ব্যঞ্জনধ্বনি বা একটি ব্যঞ্জনধ্বনির কথা বলা হচ্ছে, যেটা দুইবার বা তার একাধিকবার, দুবার বা ততোধিক, অর্থাৎ দুবার ব্যবহৃত হবে বা তার বেশিও ব্যবহৃত হতে পারে, হয়ে একটা ধ্বনি সাম্য সৃষ্টি করবে। আমি প্রথম যে উদাহরণটা বলেছিলাম, চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, যদি অসুবিধা হয় খাতায় লিখে নাও, বুঝতে সুবিধা হবে। চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, ঠিক আছে? তাহলে এই যে চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, এটার মধ্যে দেখো চ ধ্বনিটি বারবার করে ব্যবহৃত হচ্ছে। চলো, চলো শব্দের মধ্যে একটা চ, চপলা, চপলা শব্দের মধ্যে একটা চ, চকিত, চকিত শব্দের মধ্যে একটা চ, চরণের মধ্যে একটা চ, বিচরণের মধ্যে একটা চ, তার মানে চ একাধিকবার ব্যবহৃত হয়েছে। এবার তোমরা গুণে দেখো যে চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, এটার মধ্যে 7টা চ কিন্তু আছে, ঠিক আছে? না, আসলে ছটা চ আছে। এবার এই যে 6টা চ মানে প্রতিটা শব্দের মধ্যে একটা করে চ যে ব্যবহৃত করা হয়েছে, বারবার বারবার করে ব্যবহৃত হয়ে কি হচ্ছে, একটা বৃত্তের আকার ধারণ করছে। আমি যদি বারবার করে বলি চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, এটা যদি আমি দুবার ব্যবহৃত করি, তাহলে মনে হচ্ছে কি চটা বারবার করে ঘুরে ফিরে কবিতার লাইনটার মধ্যে আসছে। তার মানে এই যে ঘুরে ফিরে আসা, অর্থাৎ একটা বৃত্ত তৈরি করা, চ ধ্বনিটির যে একটা বৃত্ত তৈরি হচ্ছে, সেই বৃত্তটা আমাদের এই বৃত্তনুপ্রাস হচ্ছে। তার মানে সেই ধ্বনিটা দিয়ে একটা অনুপ্রাস অর্থাৎ মিল তৈরি হচ্ছে, সেটাকে বলবে বৃত্তনুপ্রাস, অর্থাৎ বৃত্ত যুক্ত অনুপ্রাস। যেমন অন্তানুপ্রাসের সঙ্গে অন্তযুক্ত ছিল, এই বৃত্তানুপ্রাসের সঙ্গে তেমন বৃত্ত, অর্থাৎ চক্রাকারে একটা ধ্বনি বারবার করে ঘুরছে। এটা তো একটা গেল। এবার আর একটা বলি, কাক কালো কোকিল কালো কালো কন্যার কেশ। দেখো কবিদের মানে ধারণাটা কি, যে আমি শব্দ সজ্জা বলছে কিন্তু এটাকে, সেই জন্য শব্দালঙ্কার, শব্দকে কি সুন্দর করে সাজিয়ে একটা কবিতার লাইন তৈরি করা হয়েছে, কাক কালো কোকিল কালো কালো কন্যার কেশ। তার মানে কি এটার মধ্যে কি অর্থ নেই, শুধু কি শব্দকে সাজিয়ে দিয়ে সুন্দর করে একটা বৃত্তানুপ্রাস তৈরি করে দেওয়া হয়েছে? না, একটু ভেবে দেখো, এখানে বলছে যে কাক কালো কোকিল কালো কালো কন্যার কেশ, অর্থাৎ আমরা তো প্রত্যেকেই জানি যে আমাদের চুলের রং কালো, কিন্তু কবি পার্টিকুলারলি দুটো পাখিকে সামনে এনে পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাইছেন যে যে কন্যার কেশের কথা আমি বলছি, সেই কন্যার কেশ এতটাই কালো যে কাক যেমন কালো হয় তেমন কালো, কোকিল যেমন কালো হয় তেমন কালো। কিন্তু এর মধ্যে যে অর্থটা পাচ্ছি সেটাতে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে অর্থটা বাহ্যিক অর্থ, এর কোনো ব্যঞ্জনা অর্থ নেই। অর্থাৎ এটাকে সাদৃশ্য করে যে আরেকটা মূল ধ্বনি বা মূল অর্থের দিকে কবি যাচ্ছেন তা কিন্তু নয়। এখানে পরিষ্কার করে আমরা বুঝতে পারছি যে মেয়েটার কথা বলা হচ্ছে সেই মেয়েটার কেশ কালো, এবং সেই কালোর যে বিশেষণ, সেই কালোর যে গভীরতা, সেই গভীরতাটাকে বোঝানোর জন্য, কালোর বিশেষণটাকে বিশেষায়িত করার জন্য কাককে কালো বলা হচ্ছে প্রথমে, তারপরে কোকিলকে কালো বলা হচ্ছে। অর্থাৎ কাক যেমন কালো, কোকিল যেমন কালো, তেমনই কালো এই কন্যার কেশ। ঠিক আছে? তার মানে এই যে ক দিয়ে যে একটা বৃত্ত তৈরি, প্রত্যেকটা শব্দের সঙ্গে একটা করে ক আছে। কোকিলের মধ্যে তো দুটো ক পাই, অ্যাকচুয়ালি এই কালো কাক কালো কোকিল কালো কালো কন্যার কেশ, এই পুরো পংক্তিটির মধ্যে আমরা 9টা ক পাচ্ছি, 9টা ক। 7টা শব্দের মধ্যে 9টা ক পাচ্ছি। তার মানে কতটা শব্দসজ্জাটা ঠিকঠাক হলে পরে আমাদের এই জায়গাটা তৈরি হতে পারে, তাই না? তাহলে এইভাবে আমরা কিন্তু এই বৃত্তানুপ্রাসের জায়গাটা তৈরি হলো।
তাহলে আমরা দেখলেই কিন্তু বুঝতে পারবো বৃত্ত অনুপ্রাস কোথায়। অন্তঃনুপ্রাসের তো কথা ছেড়ে দিলাম, কারণ অন্তঃনুপ্রাস ক্লাস 1 এর বাচ্চারাও পারবে, ঠিক আছে। কিন্তু বৃত্ত অনুপ্রাস আমরা কিভাবে বুঝবো? এই যে কাককালো কোকিলগুলোকে যে কোনো ক বা চ এরকম আরও উদাহরণ আছে, আমি উদাহরণগুলো বেশি দিচ্ছি না এই কারণে, কারণ আমরা যখন টেস্ট নেব তখন সেই সমস্ত উদাহরণগুলো দেব। আসলে বৃত্ত অনুপ্রাসের উদাহরণ খুব কম, সেই জন্য এখনই যদি সব উদাহরণ দিয়ে দিই তাহলে পরে কিন্তু তোমাদের পরে বুঝতে অসুবিধা হবে, মানে করতে প্র্যাকটিসের দিকে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য কয়েকটা বাঁচিয়ে রাখছি তোমাদেরকে, পরে শেখাবো বলে, কেমন? আচ্ছা, এইবার আমরা 3 নম্বর ভাগে উপবিভাগে আসি। 3 নম্বর উপবিভাগ হচ্ছে ছেকানুপ্রাস। তার মানে ছেকানুপ্রাসকে এবার সন্ধি বিচ্ছেদ করি। ছেকানুপ্রাসকে সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমার কি হবে? ছেক যুক্ত অনুপ্রাস। তার মানে এই ছেক জিনিসটা কি? যে কোনো কিছু ছেঁকা হচ্ছে না, এই ছেক হচ্ছে একটা সংস্কৃত শব্দ। এই ছেক মানে সংস্কৃত শব্দ, এবং এই সংস্কৃত শব্দের যে মানে, সেই মানেটা হচ্ছে দুই, ঠিক আছে। ছেক শব্দের অর্থ হচ্ছে দুই, পরীক্ষার সময় আসতেই পারে ছেক শব্দের অর্থ কি, তখন লিখতে হবে দুই। তার মানে যেহেতু দুই বলা হচ্ছে, তার মানে কি এই অলংকারটার মধ্যে নিশ্চয়ই দুইয়ের কোনো ব্যাপার আছে, বা দ্বিতীয়বারের কোনো ব্যাপার আছে, বা দুইয়ের কোনো একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে, সেই জন্য এইটার নাম হয়েছে ছেকানুপ্রাস। তাহলে এই দুইয়ের ভূমিকাটা কি সেটা দেখি। কি দুইয়ের ভূমিকা বলছে? যে দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি যদি একই ক্রমে যদি দুবার পর পর ব্যবহৃত হয়, একই ক্রমে দুবার মাত্র ব্যবহৃত হয়, অর্থাৎ আমি যদি ধরে নিই যে একটা কবিতার লাইনের মধ্যে দুটো ব্যঞ্জন ধ্বনি আছে, সেই দুটো ব্যঞ্জন ধ্বনি বা তিনটে ব্যঞ্জন ধ্বনি আছে, এমন তিনটে ব্যঞ্জন ধ্বনি আছে, বা এমন দুটো ব্যঞ্জন ধ্বনি আছে, মানে একটা ব্যঞ্জন ধ্বনি আছে, যেই ব্যঞ্জন ধ্বনিটি দুইবার বা তিনবার ব্যবহৃত হলো, বা তার বেশিও ব্যবহৃত হতে পারে। তাই বলে কিন্তু এটা বৃত্তনুপ্রাস নয়। বৃত্তনুপ্রাসে তো বারবার করে পাচ্ছি আমরা, প্রত্যেকটা শব্দের মধ্যেই পাচ্ছি, এখানে পরপর বলছে না, এখানে বলছে একই ক্রমে দুবার ব্যবহৃত হবে। এই জন্য এখানে দুইয়ের ভূমিকা, যে যদি দুবার ব্যবহৃত হয়, দুইয়ের বেশি হলেও হবে না, দুইয়ের কম হলেও হবে না, দুইবারই ব্যবহৃত হতে হবে। আর সেটার মধ্যে ধ্বনি বলছে, এটা কিন্তু মুক্ত ধ্বনিও হতে পারে, আবার যুক্ত ধ্বনিও হতে পারে। তার মানে যুক্ত ধ্বনি কোনগুলো? যেমন উময় ক, ঘয় ন, এরকম ধরনের যুক্ত ধ্বনি, এরকম যুক্ত ধ্বনিও পরপর ব্যবহৃত হতে পারে, বা একটা শব্দই দুবার ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। যদি বলি এখনই অন্ধ বন্ধ করোনা পাখা, রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা, তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এবার এই যে অন্ধ বন্ধ শব্দটা, অন্ধ আলাদা শব্দ, বন্ধ আলাদা শব্দ। এবার এই অন্ধ শব্দের মধ্যে যে দন্তান নয় ধ যে যুক্ত ব্যঞ্জন বর্ণটা, সেটা একই ক্রমে পরের শব্দের মধ্যেও কিন্তু ব্যবহৃত হয়ে গেছে, অর্থাৎ এটি একই ক্রমে দুবার ব্যবহৃত হয়েছে, এবং সেই ব্যবহৃত হয়ে একটা ধ্বনি সাম্য সৃষ্টি করছে। এই কবিতাটার মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো স্পেশাল কোনো কিছু ঘটেনি, কিন্তু স্পেশাল যদি কিছু ঘটে থাকে তাহলে পরে একটা ব্যঞ্জন ধ্বনি দুবার পরপর একই ক্রমে ব্যবহৃত হয়েছে দুবার, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা, ঠিক আছে। তারপরে যদি আর একটা কথা বলি আমি, যে আমি কবি ভাই কর্মের আর ঘর্মের, এবার তোমরা বলবে যে কোথায় স্যার, এটা তো পরপর ব্যবহৃত হলো না। কর্মের আর ঘর্মের মধ্যে যে কর্ম আর ঘর্ম যে দুটো শব্দ, এই দুটো শব্দের মধ্যে তো আর চলে এসছে, তাহলে তো পরপর হলো না। পরপরের কথা বলতে একেবারেই পরপর নয়, বলছে একই ক্রমে। একই ক্রমে বলতে বোঝাচ্ছে যে কোনো একটা শব্দের মধ্যে যখন আমার মানে একই টাইপের শব্দ যদি আমার পরের আর আবার রিপিট হয়, মানে একই ধরনের শুনতে, তার মানে কি অন্ধ আর বন্ধ একই রকমের শুনতে, দুবার ব্যবহৃত হয়েছে। কর্মের আর ঘর্মের মধ্যে থেকে যদি আমি অর্মের শব্দটা বের করে নিই, যেমন কমন নেয় না, অঙ্ক যেমন করেছি আমরা একটা এই এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র যদি ধরেই আমরা, সেখান থেকে যদি আমরা দুইকে কমন নিয়ে তারপরে এ প্লাস বি, আমরা তো বীজগণিত করেছি, তাহলে এই যে কমন নেওয়া, আমরা যদি এইখান থেকে ধ্বনিটাকে কমন নিই, কর্মের আর ঘর্মের মধ্যে থেকে যদি ধ্বনিকে কমন নিতে যাই, তাহলে কমন ধ্বনি কি হবে? অর্মের। তার মানে কয়ের সাথে অ আছে আর ঘয়ের সাথেও অ আছে, তাহলে ওই অর্মের ধ্বনিটাকে যদি আমি দেখি, তাহলে দেখা যাবে যে অর্মের ধ্বনিটা দিয়ে দুটো ধ্বনি শব্দ ক্রিয়েট করা হয়েছে, যেটা দুবার পরপর ব্যবহৃত করা হয়েছে, ক্রমে ব্যবহৃত হয়েছে। তার মানে অন্ধের থেকে যদি অন্ধ, আর বন্ধের থেকেও যদি বয়ের সঙ্গে অ আছে, তার মানে অন্ধ অন্ধ দুটো পরপর হচ্ছে একই শব্দ। তাহলে এইভাবে আমাকে বিচার করতে হবে ছেকানুপ্রাসে, যে আমার এরকম কোনো শব্দ পরপর ব্যবহৃত হয়েছে কিনা, ঠিক আছে। তারপরে এরকম যেমন কি চলইতে শঙ্কিল পঙ্কিল বাট,
ঠিক আছে, শঙ্কিল পঙ্কিল বাট। তার মানে এখান থেকে যে শব্দটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে শঙ্কিল থেকে অঙ্কিল, পঙ্কিল থেকে অঙ্কিল, কমন নিলাম আমরা ধ্বনি, তাহলে দুটোই অঙ্কিল ধ্বনি পাচ্ছি আমরা। অঙ্কিল তো কোনো শব্দ নয়, অঙ্কিলে তো কোনো শব্দার্থ হয় না, কিন্তু এই অয়ের সঙ্গে যে স যুক্ত করে দিয়ে শঙ্কিল বানালাম আর অয়ের সঙ্গে প যুক্ত করে দিয়ে পঙ্কিল বানালাম, তাহলে কি হলো, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট। তার মানে বিদ্যাপতির একটা এই বৈষ্ণব পদাবলীর বিখ্যাত একটা লাইন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই ছেকানুপ্রাস শব্দালঙ্কারের কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং বিদ্যাপতি কিন্তু এটা একেবারেই প্রতিভা সম্পন্ন একজন কবি, সেই হিসাবেই মেধা দিয়ে কিন্তু তিনি এই কবিতার লাইনটা লিখেছেন, শঙ্কিল পঙ্কিল বাট, অর্থাৎ পড়তে গেলে আমাদের কিন্তু একটা ধ্বনিসাম্য আমাদের মনের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে এটা গেল ছেকানুপ্রাসের একটা খুব সুন্দর উদাহরণ। ঠিক আছে, আমি আবার সাম আপ যখন করবো তখন আবার দ্বিতীয়বার বলবো। এবার আমরা এই 2 নম্বরে, এই 3 নম্বরে আসলাম। এক হচ্ছে শিখলাম অন্তনুপ্রাস, যেটা আমরা সকলেই জানি, বৃত্তনুপ্রাসও জানলাম এবং ছেকানুপ্রাসও জানলাম, যে দুটো এরকম শব্দ পরপর ব্যবহৃত, মাত্র দুবার ব্যবহৃত হবে, দুবারের বেশি নয়। তাহলে আমরা কাউন্ট করে দেখলেই বুঝে যাব যে কোন যুক্ত ধ্বনি বা কোন শব্দটি যে দুবার বারবার করে ব্যবহৃত হয়ে শব্দ তৈরি হয়েছে। এবার আসি শ্রুত্যনুপ্রাসে। বা শ্রুত্যনুপ্রাস কি, শ্রুতিযুক্ত অনুপ্রাস। তার মানে এবার আমাদের কানের খেলা, কানটাকে পরিষ্কার রাখতে হবে। কান যদি পরিষ্কার থাকে তাহলে পরে আমরা বুঝতে পারবো যে এখানে কোথায় আমার শ্রুত্যনুপ্রাস তৈরি হয়েছে। ঠিক আছে, তার মানে যে শ্রুত্যনুপ্রাস যে তৈরি হবে সেটা কি জন্য হবে, কি বলছে এখানে, একটু অঙ্কের ব্যাপার আছে। অঙ্কের ব্যাপার আছে কি, শ্রুত্যনুপ্রাস বলতে আমার বোঝাতে যাচ্ছি যে শ্রুতির অনুপ্রাস। তার মানে দেখতে এক হবে না, কিন্তু শুনতে অনেকটা এক হবে। এইখানে হচ্ছে শ্রুত্যনুপ্রাসের মেন যে নার্ভটা আমরা পাচ্ছি, যে শ্রুত্যনুপ্রাসকে আমরা কোন নার্ভে ধরে আমরা এটাকে ধরতে পারবো, যেটা শ্রুত্যনুপ্রাস। তার মানে দেখতে আলাদা হলেও শুনতে যে এক, এরকম ধরনের ধ্বনি যেগুলো থাকবে, সেই ধ্বনি যদি পরপর ব্যবহৃত হয় কবিতার লাইনের মধ্যে, তাকে আমরা শ্রুত্যনুপ্রাস বলে উদাহরণ দিলে পরিষ্কার হবে। 1 নম্বর উদাহরণ, চিরদিন বাজে অন্তর মাঝে আয়রে বৎস আয়। অর্থাৎ সংজ্ঞা যদি আমি বলি, তাহলে সংজ্ঞা হিসেবে খুব সুন্দর লাগবে শুনতে, যে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত বিভিন্ন ব্যঞ্জন ধ্বনির শ্রুতিমধুর উচ্চারণ সাদৃশ্যকে শ্রুত্যনুপ্রাস বলা হয়। আবারও বলছি, বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত, অর্থাৎ বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত কিরকম শব্দ হতে পারে, ক, খ, গ, ঘ, একই স্থান থেকে উচ্চারিত, কিন্তু ধ্বনিগুলো তো সব আলাদা আলাদা, কিন্তু শুনতে কিন্তু প্রায় একই। কাক এবং কাকের মধ্যে কি তফাৎ আছে, শোনার মধ্যে? আমরা অনেকেই কাকের কথা বলি, কাক, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে কাক, কয় ক, নট কয় কয় আকার গ। ঠিক আছে, তার মানে একই স্থান থেকে উচ্চারিত হলো, কিন্তু আমি যখন বললাম তখন আমার হয়তো ভোকাল কর্ডের জন্য বা যেভাবেই আমি যেই পরিবেশে থাকি না কেন সেটার পরিবেশের প্রভাবের জন্য আমার কটা গ হয়ে গেল। আমরা পড়ি না ধ্বনি পরিবর্তনের কারণ, আমরা পড়ে এসেছি 9-10-এ। তাহলে এই যে ধ্বনি পরিবর্তন হচ্ছে উচ্চারণের, যে আমাদের বিভিন্ন জায়গার থেকে উঠে আসা আমরা যে বিভিন্নভাবে উচ্চারণ করি, সেই উচ্চারণের জন্য কি হচ্ছে, ক কখনো গ হয়ে যাচ্ছে, গ কখনো ঘ হয়ে যাচ্ছে, অর্থাৎ অল্পপ্রাণ ধ্বনি কখনো মহাপ্রাণ হয়ে যাচ্ছে, মহাপ্রাণ ধ্বনি কখনো অল্পপ্রাণ হয়ে যাচ্ছে। এই যে উচ্চারণের একই জায়গার থেকে উচ্চারিত ধ্বনিগুলি, চ ছ একই রকম দেখতে, মানে শুনতে একই রকম। ঠিক আছে, মাছ আর মাছ, আমরা যখন বলি মাছ তখন কি চ উচ্চারিত হয়, কিন্তু অ্যাকচুয়ালি বানান কি মাছ। ছয় আমাকে মানে মহাপ্রাণ ধ্বনি খরচ করতে হচ্ছে, আচ্ছা প্রাণবায়ুকে বেশি খরচ করতে হচ্ছে যদি মাছ আমি অ্যাকচুয়াল উচ্চারণ করতে চাই মাছ, কিন্তু আমি যদি অল্প প্রাণ ধ্বনির মধ্যে ছেড়ে দিই মাছ, তাহলে মা ময়াকার চ হয়ে যাচ্ছে। তাহলে শুনতে তো একই রকম, কিন্তু যখন আমরা বানানটা লিখবো তখন আমার উচ্চারণের যে বানান সেটার সাথে আমার যে আসল বানান সেটা কিন্তু বৈসাদৃশ্য থেকে যাচ্ছে, কিন্তু শ্রুতির ক্ষেত্রে কিন্তু আমার সাদৃশ্য তৈরি হচ্ছে। এই যে সাদৃশ্যময় ধ্বনিগুলি, যেখানে এই অন্তনুপ্রাস যে আমরা পড়লাম, অর্থাৎ এই দান এবং বান এই শব্দতে দিয়ে অন্তনুপ্রাস করলাম, তার মানে সেখান থেকে আমরা কি পাচ্ছি, আন আন ধ্বনিটা কমন পাচ্ছি। কিন্তু শ্রুত্যনুপ্রাসের ক্ষেত্রে আমরা ওই ধরনের কমন কিন্তু পাবো না, কিন্তু শ্রুত্যনুপ্রাসের ক্ষেত্রে শ্রুতির দিক থেকে আমরা কমনটা পাবো। কিরকম, চিরদিন বাজে অন্তর মাঝে, এই যে বাজে আর মাঝের মধ্যে যে একটা শ্রুত্যনুপ্রাস তৈরি হচ্ছে, শ্রুতির যে একটা মিল, বাজে, আমি বাজেকে যদি বাজে বলি অতটা কিন্তু আমার পরিষ্কার মনে হচ্ছে না, বাজের সঙ্গে মাঝে যদি বলি, বাজে মাঝে, মাঝে মাঝে বাজে, যদি আমি এরকম বলি বাজে বাজে মাঝে বা মাঝে মাঝে বাজে, তাহলে কিন্তু অতটা আমরা পরিষ্কার করে সেটার পার্থক্যটা তৈরি করতে পারছি না, কারণ আমরা মুখে বলছি, যেহেতু শ্রুতির উপর নির্ভর করে যে অলঙ্কারটা তৈরি হচ্ছে। চিরদিন বাজে অন্তর মাঝে আয় রে বৎস আয়, তার মানে বাজে আর মাঝের মধ্যে যে একটা এই
বাজের মধ্যে বর্গীয় জ এবং মাঝের মধ্যে ঝ, এই বর্গীয় জ এবং ঝয়ের মধ্যে যে একটা অনুপ্রাস, বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত কিন্তু বিভিন্ন ব্যঞ্জনধ্বনি, ভিন্ন ভিন্ন ব্যঞ্জনধ্বনি, সেটা দিয়ে যদি শ্রুতি মানে ধ্বনি সাম্য সৃষ্টি হয় তাকে শ্রুত্যানুপ্রাস বলবে। যেমন আরেকটা যদি বলি, আরেকটা দিলে পরে একদম পরিষ্কার হবে, ক্লিয়ার। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। তার মানে এই যে আঁকা এবং মাখা, তার মানে কি আমি আকারটাকে ঠিকই রাখছি, আকার মধ্যে দুটাই আ আছে, মাখার মধ্যে দুখানেই আকার আছে, কিন্তু ক এবং খ চলে এসছে। এই যখনই দেখব যে উচ্চারণের একই বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত দুটো ধ্বনি পরপর ব্যবহৃত হয়ে আমার এখানে ধ্বনি সাম্য সৃষ্টি করছে আঁকা এবং মাখা, সেখানে কিন্তু আমার শ্রুত্যানুপ্রাস হয়ে যাচ্ছে। আর একটা উদাহরণ দিই, বুকে মুখে তুমি এক হও সখা। বুকে মুখে, তার মানে বয়রস্যু কয় একার, ময়রস্যু ক্ষয় একার, অর্থাৎ আমার বুকের শব্দের মধ্যে ক আছে, মুখের শব্দের মধ্যে খ আছে, এবং ক আর খ কিন্তু আমার অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি হয়ে যাচ্ছে, কিন্তু বাকযন্ত্রে কিন্তু একই স্থান থেকে উচ্চারিত হচ্ছে, কিন্তু ব্যঞ্জন ধ্বনি দুটো আলাদা। এই বুকে মুখে পাশাপাশি বসে বা পরপর ধ্বনি যখন বসবে এরকম করে একটা লাইনের মধ্যে দুটো শব্দ এইভাবে বসবে, তখন কিন্তু আমার এটা পরিষ্কার হয়ে যাবে যে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত এরকম শব্দগুলো কিন্তু আমার এই শ্রুত্যানুপ্রাসের দিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার আসছি 5 নম্বর পয়েন্টে আমাদের, সেটা হচ্ছে লাটানুপ্রাস। এই লাটানুপ্রাস আলোচনা করার পর আমরা যখন পুরোটা সাম আপ করবো, সাম আপ করার পরে যখন আমরা 5টা কবিতার লাইন দেবো, যখন তোমরা করবে তখন দেখবে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে জিনিসগুলো, যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি যে এইখানে এইরকম করে ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, এবার লাটানুপ্রাস। লাটানুপ্রাস মানে হচ্ছে এখানে এই যে লাট শব্দটা, এই লাট শব্দটা হচ্ছে একটা বিদেশি শব্দ, অর্থাৎ আগন্তুক শব্দ, বাংলা শব্দে এসছে। এই লাট শব্দের অর্থ হচ্ছে একই অর্থে ভিন্নভাবে প্রয়োগ হওয়া, মানে একই শব্দ যদি দুবার ব্যবহৃত হয়, মানে সেই একটা শব্দ ধরো শব্দ কবিতা লাইনের মধ্যে ব্যবহৃত হয়েছে এবং এই একই শব্দ পরপর ব্যবহৃত হয়েছে দুটো, সেই দুটো অর্থই একই, ঠিক আছে, দুটোর অর্থ আলাদা হচ্ছে না। অর্থাৎ যদি আমি বলি যে গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল, এটা লাটানুপ্রাসের একটা মানে একদম বিখ্যাত একটা উদাহরণ, একদম সহজ এবং বিখ্যাত উদাহরণ। কেন বলছি, দেখো গাছে গাছে ফুল, অর্থাৎ আমি যদি বলতাম গাছে ফুল, ফুলে অলি, সুন্দর ধরাতল, শব্দটা কি অতটা ভালো লাগতো শুনতে? আমি পরিষ্কার করে কি আমার মনের বাঞ্ছাটা তোমাদের সামনে পরিষ্কার করতে পারলাম? আমার বাড়িতে গাছ আছে, গাছে ফুল ফুটেছে, সেই ফুলের মধ্যে একটা মৌমাছি এসে বসেছে, কি সুন্দর লাগছে পৃথিবীকে, ভালো লাগছে না? কিন্তু এই যদি এটা আমার একটা ফুলের বাগান হতো, সেই ফুলের বাগানে যদি সারি সারি গাছের মধ্যে ফুল ধরে আছে, দূর থেকে দেখা যাচ্ছে যে হলুদ হয়ে আছে বা কমলা কালারের হয়ে আছে বা সুন্দর নীল কালার হয়ে আছে, লাল কালার হয়ে আছে, সেখানে মৌমাছিগুলো ভিন 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 করছে, তাহলে সেই দৃশ্যটাকে ফুটিয়ে তোলার জন্য আমার শব্দ চয়নটাও কি সেরকম হওয়া উচিত নয়? একটা গাছের মধ্যে একটাই ফুল, সেখানে একটা মৌমাছি ঘুরে ফিরে আছে, সেই জায়গাটা কি তোমার মনে হবে যে না প্রকৃতি কত সুন্দর, সুন্দর কত পৃথিবী কত সুন্দর, সেটা কি মনে হবে? কিন্তু তুমি যখন একটা ফ্লাওয়ার পার্কে যাবে, সেখানে যখন তোমার চারিপাশে যখন তুমি গাছ গাছ গাছের মধ্যে ফুলে ফুল, ফুলের মধ্যে যখন দেখবে তুমি মৌমাছি ঘুরে বেড়াচ্ছে বা প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, তখন না তোমার মনে হবে যে কি সুন্দর ধরাতল, তাই নাকি? সেই জন্য এখানে কবিরা লাটানুপ্রাসকে ব্যবহার করেন, লাটানুপ্রাস অলঙ্কারকে ব্যবহার করেন, যাতে আমি পাঠককে বোঝাতে পারি যে আমি যেই জায়গাটার দৃশ্যটা দেখছি সেখানে গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল, অর্থাৎ প্রচুর গাছ আছে, সেই প্রচুর গাছের মধ্যে প্রচুর ফুল ফুটেছে, সেই প্রচুর ফুলের মধ্যে মৌমাছিরা ভিন ভিন করছে, মধু সংগ্রহ করছে, এবং সেই দৃশ্য দেখে মনে হচ্ছে যে পৃথিবী কত সুন্দর। সে তো গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, যার নেই সে কথাটা শোনার পর কালকে একটা ফুলের গাছ টপ কিনে নিয়ে চলে আসবে এবং সেখানে মৌমাছি আসার অপেক্ষা করবে। সেই সুন্দর ধরাতল মনে হবে? কোনোদিনই মনে হবে না। তাহলে তার জন্য প্রপার একটা বাগান করা চাই, সেটা দেখতে সুন্দর হওয়া চাই, গাছে গাছে ফুল ভরে ওঠা চাই, তাহলে পরে দেখতে বাগান খুব সুন্দর হবে, তাই না? তাহলে এই রকম করে আমাদের যে এই বারবার করে একটা শব্দ তৈরি হচ্ছে গাছে গাছে, তার মানে একটা গাছ মানেও তাই, এই যে প্রথম গাছে শব্দটা ব্যবহার করা হচ্ছে এটা মানেও গাছ, এবং পরের শব্দটা যে ব্যবহার করা হচ্ছে গাছে, এটা মানেও গাছ। আবার ফুলে ফুলে যে কথাটা বলা হচ্ছে, ফুলে ফুলে, প্রথম ফুল মানেও ফুল, পরের ফুল মানেও ফুল, তার মানে আমার একটা শব্দ যখন কবিতায় ব্যবহৃত হচ্ছে সেই শব্দটার মানে
আমার চেঞ্জ হচ্ছে না কিন্তু শব্দটা একাধিকবার ব্যবহৃত হচ্ছে, তখন তাকে বলবে লাটানুপ্রাস। লাটানুপ্রাস একেবারে সহজ, ওই অন্তানুপ্রাস এবং লাটানুপ্রাস একেবারেই সহজ, মিডিলের গুলো আমার মনে হয় আর কঠিন মনে হবে না। ঠিক আছে, তার মানে একটা শব্দকেই আমি একই অর্থে দুবার ব্যবহার করলাম, তাকে বলা হচ্ছে লাটানুপ্রাস। ঠিক আছে, লাটানুপ্রাস মানে একই অর্থে ব্যবহৃত হবে দুটো শব্দ, মানে একই শব্দ একই অর্থে ব্যবহৃত হবে, সেটা দুবার ব্যবহৃত হচ্ছে, মানে পরপর যেহেতু দুবার ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ সেই গাছের বহু বচনত্বকে পরীক্ষা করার জন্য, বহু বচনত্বকে ধরার জন্য আমি এই গাছে গাছে মানে কি অনেকগুলো গাছ, কবি তো বলতে পারেন না অনেকগুলো গাছে ফুল, অনেকগুলো ফুলে অলি, সুন্দর ধরাতল, এরকম করে তো বলতে পারেন না। তাকে কাব্যকে শিল্প হিসেবে দেখছেন তিনি, বাক্যকে কাব্য করছেন। বাক্যকে কাব্য করতে গেলে আমি যদি চলিত ভাষায় বলি, আমার বাড়িতে অনেক গাছ আছে, অনেক গাছে অনেক অনেক ফুল ফুটেছে, দেখে আসি একদিন কি সুন্দর মৌমাছি ঘুরে ফেরে, কি সুন্দর লাগবে দেখতে। কিন্তু কবি যখন এই সেন্সটাকেই, তোমার দেখার এই দৃশ্যটাকেই যখন কবিতার আকারে প্রকাশ করবেন, তখন তিনি বলবেন গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল। তখন তোমার মধ্যে একটা সেন্স তৈরি হবে প্রকৃতি সম্পর্কে, ফুল সম্পর্কে, গাছ সম্পর্কে, এবং সেই প্রকৃতির যে পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্বের অস্তিত্বকে তুমি তখন কানেক্ট করতে পারবে নিজের সঙ্গে। তবেই কিন্তু বাক্য তোমার মনের মধ্যে কাব্য হয়ে উঠবে এবং তোমার মনকে একটা বিনোদন দেবে, একটা রস উপভোগ করার জন্য একটা সেন্স ক্রিয়েট করবে। এই সেন্সের নাম হচ্ছে মূল যে এই উপাদানগুলো দিয়ে তৈরি হয় একটা বাক্য, একটা কাব্যে পরিণত হয় তখনই যখন তার মধ্যে প্রপার ছন্দ থাকবে, তার প্রপার শব্দসজ্জা তৈরি হবে, সেই শব্দসজ্জার মধ্য দিয়ে শব্দ অলঙ্কার প্রয়োগ করা থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেই শব্দের যে রস, সেই ব্যঞ্জনা, সেই ব্যঞ্জনাকে নেওয়ার জন্য আমার অর্থালঙ্কারও সেটার মধ্যে প্রোভাইড করা থাকবে। তবেই একটা বাক্য সুন্দর কাব্য এবং শিল্প হিসেবে আমাদের সামনে তৈরি হবে, এবং তাকেই বলা হবে সাহিত্য। সহিতের ভাব, তখনই তোমার মধ্যে সহিতের ভাব জাগবে, সেই লাইনটার সম্পর্কে, সেই পরিবেশ সম্পর্কে তোমার মনের মধ্যে যে সহিতের ভাব জাগবে, তখনই তোমার কাছে সেই বাক্যটা কাব্য হিসেবে তোমার মনের রসে জারিত হয়ে সেটাকে সাহিত্য হিসেবে তোমার মন একসেপ্ট করে নেবে। তোমরা তোমার নিজেদের মতো করে তোমাদের বাগানের কথা বললে চলিত ভাষায়, সেটা কখনোই সাহিত্য হিসেবে তো মান্যতা দেওয়া যাবে না। কিন্তু এই সেন্স নিয়েই কেউ যদি কবিতা লেখে বা ছোট গল্প লেখে বা প্রবন্ধ লেখে ফুলের উপরে রিসার্চ করে, তাহলে পরে সেটাকে সাহিত্যের মর্যাদায় উন্নীত করা হবে, কারণ তার মধ্যে থেকে শেখার বিষয় আছে, তার মধ্যে থেকে রস নেওয়ার ব্যাপার আছে। তাকে সেই গাঁদা ফুলকে বা সেই নীলকণ্ঠ ফুলকে, সেই চাপাকে, সেই কুন্দ ফুলকে বা সেই চন্দ্রমল্লিকাকে, ডালিয়াকে কিভাবে দেখছেন একজন কবি, সেই দেখার উপর নির্ভর করে সাহিত্য। এবং সেই দেখাটা কিভাবে হয়, তার মধ্যে প্রপার যে অলঙ্কার, ছন্দ, শব্দসজ্জা, এগুলো ঠিকঠাক ঠিকঠাক বসতে হবে এবং একটা রসোত্তীর্ণ পর্যায়ে পৌঁছতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বাক্যের মধ্যে বাক্যকে কাব্য হয়ে ওঠার প্রধান শর্ত, যেখানে আমরা অলঙ্কারকে খুঁজে পাই। আজকে আমাদের অলঙ্কারের আলোচনা, এবং সেই অলঙ্কারের আলোচনার মধ্যে আমরা পাঁচটা অনুপ্রাসের যে ভাগ, সেই ভাগগুলোকে আমরা কমপ্লিট করলাম। এইবার আমরা দেখে নিই যে সাম আপ করার সময় এসেছে যে আমরা প্রথম থেকে কি কি বলছিলাম। এক হচ্ছে অনুপ্রাস। অনুপ্রাস কাকে বলছে, যে মিল, একটি বর্ণ বা একগুচ্ছ বর্ণ বা বারবার ব্যবহৃত হয়ে যে ধ্বনি সাম্য সৃষ্টি করছে, যে মিল তৈরি করছে, সাম্য মানে মিল, তাহলে যে মিল সৃষ্টি করছে তাকে অনুপ্রাস বলছে। অনুপ্রাসের 5 রকম ভাগ আছে: অন্তনুপ্রাস, বৃত্তনুপ্রাস, ছেকানুপ্রাস, শ্রুত্যনুপ্রাস, লাটানুপ্রাস। অন্তনুপ্রাস কি? অন্তনুপ্রাস হচ্ছে দুটি কবিতার দুটি চরণের শেষ শব্দের মধ্যে যদি পরপর প্রথম লাইনের শেষ শব্দ এবং দ্বিতীয় লাইনের শেষ শব্দের মধ্যে যদি মিল থাকে, তাহলে পরে সেটা অন্তনুপ্রাস, কারণ অন্তে অনুপ্রাস ঘটেছে, অন্তে মিল ঘটেছে, শেষে মিল ঘটেছে, অন্তনুপ্রাস। বৃত্তনুপ্রাস, কোনো একটি ব্যঞ্জন ধ্বনি এক বা একাধিকবার ব্যবহৃত হয়ে যদি বৃত্তের আকারে অনুপ্রাস ক্রিয়েট করে, তখন তাকে বলা হচ্ছে বৃত্তনুপ্রাস। নামের মধ্যেই বৃত্ত আছে, আর বৃত্ত আকারে মিল তৈরি হচ্ছে, সেইখানে বলা হচ্ছে বৃত্তনুপ্রাস। যেমন চ শব্দটি বারবার করে ব্যবহৃত হচ্ছে, চলো চপলা চকিত চমকে করিছে চরণ বিচরণ, কাক কালো কোকিল কালো, কালো কন্যার কেশ, বৃত্তানুপ্রাস। ছেকানুপ্রাস, আমরা জানি ছেক শব্দের অর্থ দুই, আমরা এখনই জানলাম। এবং এই দুই কিভাবে ব্যবহৃত হবে, যে কোনো একটি যুক্ত ব্যঞ্জন বা কোনো ব্যঞ্জন যদি পরপর দুইবার ব্যবহৃত হয়, একাধিক্রমে দুবার ব্যবহৃত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ছেকানুপ্রাস। এখনই অন্ধ বন্ধ করোনা পাখা, অন্ধ বন্ধ শব্দটা পরপর, এই অন্ধ শব্দের মধ্যে নয় ধয় ব্যবহৃত হয়েছে যুক্ত ব্যঞ্জন, সেটা পরপর আরেকটা শব্দের মধ্যে ব্যবহৃত হয় আমাদের ধ্বনি সাম্য সৃষ্টি করছে, ছেকানুপ্রাস। শ্রুত্যনুপ্রাস কি?
বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত কোনো ব্যঞ্জন ধ্বনি যদি পরপর ব্যবহৃত হয়ে শব্দ ক্রিয়েট করে ধ্বনিসাম্য সৃষ্টি করে, অর্থাৎ এই যে আকে মাখে, বাজে মাঝে, এই যে বর্গীয় ঝয়ের একটা পরস্পর সমঝোতা, ক এবং খয়ের যে পরস্পর সমঝোতা, একই জায়গা থেকে বাকযন্ত্রে একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, কিন্তু দুটো আলাদা ব্যঞ্জন ধ্বনি, আলাদা দুটো শব্দ, কিন্তু এই দুটো শব্দের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হচ্ছে। এই সামঞ্জস্য এবং মিলকে বলা হচ্ছে শ্রুত্যনুপ্রাস। অর্থাৎ শুনতে সেটা এক লাগছে, দেখতে আলাদা হলেও শুনতে এক লাগছে, অর্থাৎ শ্রুত্যনুপ্রাসের উদাহরণ হলো। এইবার আসছি লাটানুপ্রাস। লাটানুপ্রাস কি? একই শব্দ একাধিকবার ব্যবহৃত হয় একই অর্থে, সেটা হচ্ছে লাটানুপ্রাস, যেটা বহুবচনত্বে পরিণত হচ্ছে, বা সেই শব্দটার উপর জোর দেওয়ার জন্য যে আমি বারবার করে একই শব্দকে দুবার করে আনলাম। গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল। অর্থাৎ গাছকে বহুবচনত্বে প্রেফার করার জন্য, অনেক গাছ আছে আমার সামনে সেটা প্রমাণ করার জন্য, অনেক ফুল আছে সেই গাছে সেটা প্রমাণ করার জন্য আমি একটা শব্দকেই একাধিকবার ব্যবহার করে একই অর্থে প্রযোজ্য করলাম, যাতে আমার লাটানুপ্রাস মনে হয়। বোঝা গেল? এইবার একে একে শুনি যে কার কি প্রবলেম হলো। আশা করি, আমার মনে হয় যে এর পরেও আর কোনো সমস্যা আছে, তবুও একবার ইন্ডিভিজুয়াল সবাইকে বলবো যে একবার করে শুনে নিই, তারপরে আমি একটু টেস্ট করতে দেব 5টা কবিতার লাইন দিয়ে। 5টা কবিতার মধ্যে 5 রকম অনুপ্রাস থাকবে এবং সেটা আমরা জানতে চাই, এবং সেটা করে আজকে আমরা অলঙ্কারের ক্লাসটা শেষ করব। পরবর্তীতে আমরা শব্দালঙ্কারের মধ্যে, এই যমকের মধ্যে ঢুকবো, অর্থাৎ শব্দালঙ্কারের দ্বিতীয় যে পার্ট যমক, সেখানে ঢুকবো, এবং পরবর্তীতে যমকের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, যমক, আরও যে পুনরুক্ত বদাভাস রয়েছে, বক্রোক্তি রয়েছে, শ্লেষ রয়েছে, সেগুলো একটা ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, বলো এবার দিশারি বলো, তারপরে পরপর করে আমি বলছি, পরপর করে যার যার বলার বলো।